বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ইয়াকুব তাজুল মহিলা কলেজের অনলাইন ক্লাস পরিচালনা কার্যক্রমের পক্ষ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মমতাজ বেগম, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইয়াকুব তাজুল মহিলা কলেজ, কুলাউড়া, মৌলভীবাজার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরিবারের সকলকে নিয়ে ভালো আছো। আমি গত ক্লাসে পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পৌরনীতি ও সুশাসন পরিচিতি থেকে পৌরনীতি ও সুশাসনের সংজ্ঞা এবং পৌরনীতি ও সুশাসনের মধ্যে কী সম্পর্ক তা নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ আমি পৌরনীতির পরিধীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে পৌরনীতি হলো সমাজ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ বা শাখা। মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। সমাজবদ্ধ হয়ে বসবাস করাই হলো মানুষের ধর্ম। আর সমাজ ও রাষ্ট্রে বসবাস করতে হলে একজন নাগরিককে বেশ কিছু নিয়মকানুন, রীতিনীতি, আচার আচরণ মেনে চলতে হয়। এসব নিয়মকানুন, রীতিনীতি, আচার আচরণ পৌরনীতিতে ব্যাপকভাবে আলোচনা করা হয়ে থাকে। বলা হয়ে থাকে যে একজন নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত এবং যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে পৌরনীতির পরিধি ও ততদূর প্রসারিত এবং বিস্তৃত। পৌরনীতি নাগরিক এবং নাগরিকতা নিয়ে আলোচনা করে। উত্তম নাগরিক জীবন রাষ্ট্রের সম্পদ। নাগরিকের উত্তম ও পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্যই রাষ্ট্রের উৎপত্তি। নাগরিক ও নাগরিকতার অর্থ কী, নাগরিক ও নাগরিকতার প্রকৃতি, নাগরিকতা কিভাবে অর্জন করা যায়, নাগরিকতা কিভাবে বিলুপ সাধিত হয়, সুনাগরিকতা কী, সুনাগরিকতার গুণাবলী কী, এই সুনাগরিকতার গুণাবলী অর্জন করতে হলে কি কি বিষয় জানা দরকার, এগুলো পৌরনীতিতে আলোচনা করা হয় বলে এগুলো পৌরনীতির পরিধির অন্তর্ভুক্ত। পৌরনীতি নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। একজন নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য যেমন অধিকার অপরিহার্য, তেমনি রাষ্ট্রকে সচল, গতিশীল ও প্রাণবন্ত করার জন্য কর্তব্য পালনও আবশ্যক। অধিকার ভোগ করতে হলে একজন নাগরিককে যেমন কর্তব্য পালন করতে হয় এবং অধিকার যেভাবে বিভিন্ন ধরনের কর্তব্যের সাথে সম্পর্কিত পৌরনীতি তা আলোচনা করে। অর্থাৎ অধিকার ও কর্তব্যের ধারণা কী, প্রকৃতি, প্রকারভেদ, নাগরিকের মৌলিক অধিকার, মানবাধিকার, অধিকার ভোগ করতে না পারলে কি করতে হবে, এগুলো পৌরনীতি ব্যাপকভাবে আলোচনা করে। এগুলো পৌরনীতির আলোচনার অন্তর্ভুক্ত। মৌলিক সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে থাকে। মানব সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান হল পরিবার। কালের বিবর্তন দ্বারায় পরিবার সম্প্রসারিত হয়ে গড়ে উঠেছে রাষ্ট্রসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। পৌরনীতি তাই পরিবারের বর্তমান রূপ, অতীত রূপ,
পরিবারের কার্যাবলী, সমাজের বিকাশ, সামাজিক পরিবর্তনের ইতিহাস ও স্বরূপ, মূল্যবোধ, রাষ্ট্রের প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস, রাষ্ট্র বিকাশের ইতিহাস ইত্যাদি সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করে থাকে। রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। নাগরিক জীবনের সাথে জড়িত রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রের সংজ্ঞা ও প্রকৃতি, রাষ্ট্র উৎপত্তির ইতিহাস, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উদ্দেশ্য, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্র ব্যক্তির সম্পর্ক, সংবিধান, সংবিধানের প্রকৃতি, শ্রেণীবিভাগ, সরকার কি, সরকারের প্রকৃতি, সরকারের কার্যাবলী, শ্রেণীবিভাগ, রাজনৈতিক দল, জনমত, নির্বাচন, নির্বাচক মণ্ডলী প্রভৃতি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে থাকে। নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করে। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলীর সাথে সম্পর্কযুক্ত স্থানীয় সংস্থা যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ইত্যাদির গঠন ও কার্যাবলী নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। ইত্যাদির সাথে জনগণের কী সম্পর্ক তা পৌরনীতি পাঠে জানা যায়। জাতীয় বিষয় যেমন জাতীয় স্বাধীনতা আন্দোলন, বিভিন্ন নেতার অবদান, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, শাসনতান্ত্রিক সমস্যা ও সংবিধান প্রভৃতি নিয়ে আলোচনা করে থাকে। আমরা জানি যে একটা রাষ্ট্র কখনোই একা চলতে পারে না, তাকে বিভিন্ন রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়। এই সম্পর্ক অর্থাৎ বিশ্বশান্তি কীভাবে প্রতিষ্ঠা করা যায় তার জন্য বৈদেশিক নীতি সম্পর্কে আলোচনা করে। আন্তর্জাতিক বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেগুলোর উদ্দেশ্য কী, কী উদ্দেশ্যে এগুলা গঠন করা হয়েছে, এগুলার কাজ কী, এগুলার সদস্য সংখ্যা কত, কারা কারা এই সংগঠনগুলোর সদস্য, এসব নিয়েও পৌরনীতি আলোচনা করে থাকে। তাই বলা হয় নাগরিকতার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক সকল বিষয় নিয়েই পৌরনীতি আলোচনা করে। সামাজিক ও রাষ্ট্রীয় বিমূর্ত বিষয় অর্থাৎ সমাজ ও রাষ্ট্রের যে বিষয়গুলো অনুভব করা যায়, দেখা যায় না, যেমন আইনের সংজ্ঞা, উৎস, আইন ও নৈতিকতার সম্পর্ক, আইনের শাসন, আইন মান্য করার কারণ কি, মান্য না করলে কি কি অসুবিধা হতে পারে, স্বাধীনতার সংজ্ঞা কি, স্বাধীনতার রক্ষা কবচ, স্বাধীনতার সাথে আইনের সম্পর্ক, এগুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। তাছাড়া সাম্য কি, সাম্য কীভাবে স্বাধীনতার সাথে সম্পর্কিত, কিভাবে সাম্য আইনের সাথে সম্পর্কিত, এই ধরনের বিমূর্ত ধারণাগুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অতীতে নাগরিক জীবন কেমন ছিল, নাগরিকরা রাষ্ট্র প্রদত্ত কী কী অধিকার ভোগ করত, রাষ্ট্রের প্রতি কী কী কর্তব্য পালন করত, এসব বিষয় নিয়ে পৌরনীতি বিচার বিশ্লেষণ করে। বর্তমানে নাগরিক রাষ্ট্র প্রদত্ত কী কী সুযোগ সুবিধা ও অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কী কী কর্তব্য পালন করে থাকে, এসব নিয়ে পৌরনীতি আলোচনা করে। অতীত ও বর্তমানের পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ নাগরিক জীবন কেমন হবে এগুলো নিয়েও আলোচনা করে। কাজেই নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল কিছু পৌরনীতির পরিধির অন্তর্ভুক্ত। সমাজ জীবনের বিভিন্ন দিক ও সমসাময়িক বিষয়াদি নিয়েও আলোচনা করে। নাগরিক জীবনের বিভিন্ন পদক্ষেপে বহুবিধ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক,
নৈতিক সহ নানা সমস্যার মোকাবেলা করতে হয় একজন নাগরিককে। পৌরনীতি নাগরিকতার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এসব বিষয় নিয়ে আলোচনা করে। এছাড়া পৌরনীতি আধুনিক নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিষয়াদি যেমন পরিবেশের সমস্যা, বিভিন্ন সামাজিক সমস্যা যেমন ইভটিজিং, দুর্নীতি, সন্ত্রাস, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কিভাবে মোকাবেলা করা যায়, এগুলো মোকাবেলার প্রয়োজনীয়তা কতটুকু, এগুলো নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করে থাকে, আলোচনা করে থাকে। এগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়েও আলোচনা করে থাকে। সমাজ জীবনের বিভিন্ন দিক ও সাংবিধানিক অগ্রগতি সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা করে। এই ভূখণ্ডে ব্রিটিশ ও পাকিস্তানি শাসনামলের সাংবিধানিক বিকাশ সম্পর্কিত আলোচনার পাশাপাশি স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া, সংবিধানের বিভিন্ন দিক, বিভিন্ন সময়ে আনা সংশোধনীসমূহ, জাতীয় সংসদের নির্বাচন সমূহের ফলাফল এবং বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী সরকারের মন্ত্রিসভায় গৃহীত পদক্ষেপসমূহ নিয়েও পৌরনীতি আলোচনা করে থাকে। যেমন 1919-1935 সালের ভারত শাসন আইন, 1947 সালের ভারত শাসন আইন, 1956-1962 সালের পাকিস্তান সংবিধান, 1972 সালে বাংলাদেশের সংবিধান কীভাবে গঠন করা হলো ইত্যাদি নিয়েও আলোচনা করে থাকে। রাজনৈতিক ঘটনাবলী নিয়েও আলোচনা। প্রতিটি রাষ্ট্রেই রাজনীতিকে কেন্দ্র করে কিছু না কিছু ঘটনা হয়, যা নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। যেমন 1757 সালে পলাশির যুদ্ধ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1905 সালের বঙ্গভঙ্গ, 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠা, 1911 সালের বঙ্গভঙ্গ রদ, 1916 সালের লখনৌ চুক্তি, 1940 সালের লাহোর প্রস্তাব, 1952 সালের ভাষা আন্দোলন, 1956 সালের পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন, 1958 সালের সামরিক শাসন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 সালে গণ অভ্যুত্থান, 1970 সালে পাকিস্তানের নির্বাচন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। এই পর্যন্ত যা আলোচনা করলাম তার ভিত্তিতে বলা যায় নাগরিক জীবনের যেসব দিক কোনো না কোনোভাবে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ও আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্কযুক্ত সেগুলোই পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু। পৌরনীতি গতিশীল সামাজিক বিজ্ঞান, তাই সময় ও যুগের চাহিদা পূরণের লক্ষ্যে এর পরিধি ক্রমাগত বেড়েই চলেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে এবং অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।